গত কয়েকদিন ধরে খবর ও বিতর্কে থাকার পর পরিচালক ধীরাজ শর্মার সাবারমাতি রিপোর্ট অবশেষে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই সিনেমা ২০০২ সালের গোধরা কাণ্ডে নিহত ৫৯ জনের জন্য ন্যায় বিচারের কথা বলে। ২০০২ সালের গোধরা কাণ্ড সম্পর্কে প্রায় সবাই জানে। অযোধ্যা থেকে ছেড়ে আসা সাবারমাতি এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগার ফলে ৫৯ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। আসুন এই সিনেমার গল্প ব্যাখ্যা করি এবং সাবারমাতি রিপোর্ট এর পুরো কাহিনী জানি। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে সিনেমা ও ওয়েব সিরিজের নতুন ব্যাখ্যা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সিনেমার গল্প শুরু হয় ২০০২ সালে অযোধ্যা থেকে। কিছু ভক্ত সাবারমাতি এক্সপ্রেসে করে আহমেদাবাদের দিকে যাচ্ছিলেন। অযোধ্যা থেকে আহমেদাবাদ যাওয়ার পথে ট্রেনটি যখন গোধরা পৌঁছায় তখন দুটি বগিতে আগুন ধরে যায়। এতে ৫৯ জন মারা যায়। বড় বড় সংবাদ চ্যানেলগুলো এই খবর পেয়ে তাদের নিজস্ব রিপোর্ট তৈরি করতে শুরু করে। সিনেমায় ইভিটি নামে একটি বড় সংবাদ চ্যানেল দেখানো হয়েছে যা খুব জনপ্রিয়। এরপর আমরা সামার নামে এক রিপোর্টারকে দেখি। যদিও তিনি রিপোর্টার, তিনি খুব জনপ্রিয় নন। এরপর সিনেমার সবচেয়ে বিখ্যাত দৃশ্যটি দেখানো হয়, যেখানে মালিনীর ভূতের একটি অদ্ভুত চরিত্র তুলে ধরা হয়। দিনো মরিয়ার চরিত্র আদিত্যাকে ধ্বংস করার বিষয়ে কথা বলা হচ্ছে। এই দৃশ্যটি প্রেস স্ক্রিনে দেখানো হয়, যেখানে ভিডিও জার্নালিস্ট হিসেবে উপস্থিত হন হিন্দি মিডিয়ামের সাংবাদিক সামার কুমার। সামার সেখানে ফিল্ম মেকারের কাছে একটি অদ্ভুত প্রশ্ন করে বসেন। দৃশ্যটি দেখে সামার জিজ্ঞেস করেন, পর্দায় দেখানো মেয়েটি তো ভূত, তাহলে সে লিপস্টিক কেন পরেছে? এই প্রশ্ন শুনে ফিল্ম মেকাররা ক্ষুব্ধ হয়ে যান, আর সামারের বান্ধবীও রেগে যান। সামার তার ইংলিশ মিডিয়ামের বান্ধবীকে ফিল্ম মেকারদের সঙ্গে ছবি তোলার জন্য এনেছিলেন, কিন্তু তার বেখেয়ালি প্রশ্নের জন্য বান্ধবীর অপমান হয় এবং ছবির সুযোগটিও হারিয়ে যায়। ইভেন্ট থেকে বেরোনোর সময় সামার অফিস থেকে একটি ফোন পান। এই ফোন কল তার জীবন ও পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। সামারকে সাবারমাতি এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রিপোর্টিংয়ের জন্য পাঠানো হয়। তার সঙ্গে যায় ইভিটি নিউজের সিনিয়র সাংবাদিক মনিকা রাজ পুরোহিত। মনিকা ইভিটি মিডিয়া হাউসের একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নিউজ অ্যাঙ্কার। তার দ্রুত ও নিখুঁত উপস্থাপনার স্টাইল তাকে ইন্ডাস্ট্রিতে সবার উপরে রেখেছে। সামার প্রথমবার বিমানে মনিকার সঙ্গে দেখা করে। সে তাকে তার আইডল বলে মনে করে। গোধরায় পৌঁছানোর পর মনিকা ও সামার ঘটনাস্থলে যান এবং কিভাবে ঘটনাটি ঘটল তা জানার চেষ্টা করেন। তারা অনেক মানুষের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থলের পরিস্থিতি রেকর্ড করেন। সাবারমাতি এক্সপ্রেসের দুটি বগিতে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে তারা হতবাক হয়ে যান। তাদের জানতে হয় যে ওই দুই বগিতে ৫৯ জন মানুষ মারা গিয়েছিলেন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। আসলে এটি একটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এরপর কিছু রাজনীতিবিদকে দেখানো হয়, যারা এই ঘটনার সুযোগ নিয়ে সরকারকে দোষারোপ করার চেষ্টা করে। তাদের পরিকল্পনা ছিল জনসাধারণকে বোঝানো যে এই ঘটনায় পুরোপুরি সরকারের দোষ রয়েছে। এরপর আমরা দেখি যে মনিকা গ্রাউন্ড জিরোতে রিপোর্টিং শুরু করে। সামার তাকে রেকর্ড করতে থাকে। মনিকা যেখানে জানান যে অযোধ্যা থেকে ছেড়ে আসা সাবারমাতি এক্সপ্রেস গোধরা পৌঁছানোর পর হঠাৎ আগুন লেগে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ৫৯ জন মানুষ মারা যান। এই সমস্ত কিছু দেখে সামারের খুব খারাপ লাগে, কারণ সে এবং মনিকা দুজনই বুঝতে পারে যে এটি কোনো দুর্ঘটনা নেই, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তবুও সামার মনিকাকে কিছু বলেনি। সে চুপচাপ তার কথা শুনে যায়। মনিকা তাকে বলে যে ক্লিপ শেষ হলে অফিসে পাঠিয়ে দিতে। সামার তাতে রাজি হয়ে যায়। মনিকা সাইট থেকে চলে যাওয়ার পর সামার আবার গ্রাউন্ড জিরোতে ফিরে আসে। সেখানে সে এমন সমস্ত তথ্য রেকর্ড করে যা আসল সত্য প্রকাশ করতে পারে। সামার হাসপাতালে গিয়ে আহত ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেয়। তারা সবাই একই কথা বলে, একটি পরিকল্পিত হামলার শিকার তারা হয়েছে এবং এই হামলায় ৫৯ জন মানুষ প্রাণ হারায়। সামার ভুক্তভোগীদের পরিবারের কষ্টও রেকর্ড করে। ফুটেজ নিয়ে ফেরার পথে হঠাৎ করে দাঙ্গাবাজদের একটি দল তাকে আক্রমণ করার চেষ্টা করে। কোনো রকমে সে সেখান থেকে পালিয়ে যায় এবং দিল্লি ফিরে ইভিটি মিডিয়া হাউসের ডিরেক্টরের কাছে সমস্ত ফুটেজ জমা দেয়। দুটি টেপ ছিল, একটিতে মনিকার রিপোর্টিং এবং অন্যটিতে সামারের রিপোর্টিং।
সামার ডিরেক্টরকে জানায় যে মনিকার রিপোর্টিংয়ের ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে, কিন্তু তার কাছে প্রমাণ রয়েছে যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। ডিরেক্টর সামারকে আশ্বস্ত করেন যে তার রিপোর্টিং পরের দিন টিভিতে দেখানো হবে, কিন্তু সেই টেপ মিশ্রাজিকে দেওয়া হয়, যিনি ইভিটির মিডিয়ার কাজ করেন। পরের দিন টিভিতে কি ঘটল সেটা দেখার জন্য অপেক্ষা করতে হয়। নিউজ সম্প্রচারণ হওয়ার পরে সবাই হতবাক হয়ে যায়, কারণ শুধুমাত্র মনিকা ম্যাডামের রিপোর্ট দেখানো হয়। এটি দেখে সামার দ্রুত মিডিয়া হাউসে পৌঁছায় এবং জানায়, তোমরা যেটাকে দুর্ঘটনা বলছো সেটি আসলে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু তাকে জানানো হয় যে তাদের এমনই করতে হবে। সামার ক্ষোভ প্রকাশ করে বলে, তোমরা শুধু তোমাদের মিডিয়া হাউসের ভাবমূর্তির কথা ভাবছো, অথচ ৫৯ জন মানুষ মারা গেছে, তাদের পরিবারের কথা একবারও কি ভেবে দেখেছো? কিন্তু মনিকা এবং ইবিটি মিডিয়া হাউসের ডিরেক্টর তার কথায় গুরুত্ব দেন না এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। যাওয়ার আগে সামার বলে, একদিন গোধরাকাণ্ডের সত্য প্রকাশিত হবে এবং তখন পুরো পৃথিবী তা দেখবে। সত্য চাপা পড়তে পারে কিন্তু হারিয়ে যেতে পারে না। সামার সত্য প্রকাশ করতে ব্যর্থ হয়। তার কাছে থাকা প্রমাণও মিশ্রাজির কাছে চলে যায়। ফলে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানো হয়, কারণ ইভিটি মিডিয়া তাকে মুক্ত অবস্থায় বিপজ্জনক মনে করে। তবে সামারের প্রেমিকা তাকে জেল থেকে মুক্তি দেয়। যদিও তার জীবনে বড় বিপর্যয় ঘটে, তার চাকরি চলে যায়, প্রেমিকাও ছেড়ে চলে যায়। কিন্তু তার সবচেয়ে বড় কষ্ট ছিল সত্য সামনে না আসা। হতাশা থেকে সে মদ্যপানে আসক্ত হয়ে পড়ে। যে মানুষটি একসময় সত্যের জন্য লড়াই করত, সে এখন কারো সঙ্গেও যোগাযোগ রাখতে চায় না। তার দিন কেটে যায় শুধুমাত্র নিজের জীবন কোনোমতে চালিয়ে। এভাবে ৫ বছর কেটে যায় এবং গল্প ২০০৭ সালে পৌঁছায়। এখানে আমরা অমৃতা গিল নামে একজন মেয়েকে দেখি। সে একজন সাংবাদিক, তবে খুব বেশি জনপ্রিয় নয়। অমৃতা মনিকার মতো একজন বিখ্যাত রিপোর্টার হতে চায়। সে ইভিটি মিডিয়াতে কাজ শুরু করে এবং প্রথম দিনেই মনিকার সঙ্গে দেখা হয়। অমৃতা মনিকাকে জানায় সে তার মতো হতে চায়, তবে মনিকার অহংকারী মনোভাব অমৃতার একেবারেই পছন্দ হয় না। ২০০৭ সালে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তিত হয়, তখন এই মামলাটি আবার খোলা হয়। নতুন সরকার আসার পর ইভিটি মিডিয়ার কর্মকর্তারা সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করতে তাদের মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যায়। তারপর ঘটনা এমন দিকে মোড় নেয় যেখানে জানা যায় যে রাজ্য সরকার চায় ইভিটি মিডিয়া হাউস আবার গোধরাকাণ্ডের রিপোর্ট তৈরি করুক। ইভিটি মিডিয়া এই প্রস্তাব গ্রহণ করে, কিন্তু তাদের শর্ত ছিল যে তারা এবার হত্যাকাণ্ডের বিষয়ে নয়, বরং ভুক্তভোগীদের গল্পের উপর ফোকাস করবে। তাদের সিদ্ধান্ত হয় রিপোর্টিংয়ের কাজ তারা নিজেরা করবে না, বরং নতুন কোনো রিপোর্টারের হাতে দায়িত্ব তুলে দিবে, যাতে তাদের সুনাম ক্ষুণ্ণ না হয়। মনিকার তখন মনে পড়ে অমৃতার কথা। অমৃতা এমন একজন যে সুযোগের অপেক্ষায় ছিল এবং তার কাজের দক্ষতাও চমৎকার। মনিকা তাকে গোধরাকাণ্ডের ভুক্তভোগীদের ওপর একটি রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেয় এবং জানায় তার হাতে ১ সপ্তাহ সময় আছে। এই সুযোগ পেয়ে অমৃতা খুব খুশি হয়, কারণ এটি তার জন্য একটি বড় সুযোগ ছিল। এরপর সে গোধরাকাণ্ড নিয়ে পড়াশোনা শুরু করে, তবে ভুক্তভোগীদের বিষয়ে জানার আগে তাকে ঘটনাটি সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হয়। প্রচুর খোঁজখবর করার পরেও সবকিছু তার কাছে অস্পষ্ট থেকে যায়। ঠিক তখনই ইভিটি মিডিয়ার মিশ্রাজি তার কাছে আসে এবং একটি টেপ দেয়। সেই টেপটি দেখে অমৃতা বুঝতে পারে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র। মিশ্রাজি তাকে সামারের বিষয়ে জানান। তিনি জানান এই কেসের কারণে সামারের চাকরি চলে গিয়েছিল এবং তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এমনকি তাকে জেলেও যেতে হয়েছিল। মিশ্রাজি অমৃতাকে বোঝান যে গোধরাকাণ্ড সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য একমাত্র সামারের কাছেই আছে। এরপর অমৃতা সামারের কাছে যায়, কিন্তু সামার তখন সম্পূর্ণভাবে মদে আসক্ত হয়ে পড়েছিল। অমৃতা চাইলেও সামার তার সঙ্গে কোনো সহযোগিতা করতে রাজি হয় না। তার একমাত্র প্রয়োজন ছিল মদের জন্য টাকা। তবে যখন অমৃতা চলে যেতে শুরু করে, তখন সামার তাকে থামিয়ে বলে, আমি তোমাকে সব তথ্য দেব, কিন্তু এর জন্য আমাকে ৫ লাখ টাকা দিতে হবে। আসলে সামারের টাকা প্রায় শেষ হয়ে এসেছিল, তাই সে এই দাবি করে। অমৃতা শেষ পর্যন্ত ১ লাখ টাকা দিতে রাজি হয়। সামারও রাজি হয় এবং তারা পরদিনই গোধরা রওনা দেয়। তারা গ্রাউন্ড জিরো থেকে তদন্ত শুরু করে। কিছুদিন তদন্ত করার পর তারা জানতে পারে অযোধ্যায় একটি যজ্ঞ হয়েছিল এবং সেখান থেকে লোকজন বাড়ি ফিরছিল। এই সময় ঘটনাটি ঘটে।
যেখানে জানা যায় কিছু ছেলেরা একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল। এই ঘটনাটি একজন স্থানীয় ব্যক্তি সাদ্দামের কাছে পৌঁছায় এবং এখান থেকে নতুন মোড় তৈরি হয়। এরপর আমৃতা এবং সামার জানতে পারে যে গোধরাকাণ্ডের ঘটনার মূল পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। তারা যখন আরুণ ভার্দার সাক্ষাৎকার নেয় তখন আরুণ সত্য প্রকাশ করে। সে জানায় ঘটনাটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটি একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। আরুণ ভার্দার বয়ান এরকম ছিল, ঘটনার আগের দিনই ষড়যন্ত্রকারীরা ২০ লিটারের ৭টি পেট্রোলের ড্রাম মজুত করে। তারা স্থানীয় লোকজনকে একত্রিত করে যাতে একটি বিশাল ভিড় তৈরি করা যায়। যখন সাবরমতী এক্সপ্রেস গোধরা স্টেশনে থামে তখন পরিকল্পনা মাফিক ভিড় তৈরি করে ট্রেনে আগুন লাগানো হয়। ট্রেনের যাত্রীদের ওপর একটি মিথ্যা দোষ চাপানো হয় যাতে মনে হয় ভুক্তভোগীদের দিক থেকে ভুল ছিল। সামার এবং অমৃতা বুঝতে পারে যে দুটি সরকারি রিপোর্টই যেখানে বলা হয়েছিল রান্না করা বা সিগারেটের কারণে আগুন লেগেছিল, এই দুটি কারণ সম্পূর্ণই ভ্রান্ত এবং সাজানো ছিল। আরুণ ভার্দার সাক্ষ্য থেকে স্পষ্ট হয় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। ট্রেন ৫ মিনিটের জন্য থামতেই সবাই সাবরমতী এক্সপ্রেসের S6 কোচে হামলা চালায়, কারণ আগে থেকেই S6 কোচে আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। প্রথমে সবাই সাবরমতী এক্সপ্রেসের উপর ইট পাথর নিক্ষেপ করে, তারপর তাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনা সবকিছু জানে অমৃতা ও সামার। তারা বুঝতে পারে সাবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর পিছনে কিভাবে সবকিছু সাজানো হয়েছিল, কিন্তু সেই বড় ব্যক্তির নাম সামনে আসেনি যিনি এই কাজ করিয়েছিলেন। সাদ্দাম কেবল তার হাতের পুতুল ছিল। সাদ্দাম যা করার আদেশ পেয়েছিল তাই করেছিল। কিন্তু সেই ব্যক্তির নাম প্রকাশ করার আগেই অমৃতা ও সামার কোথাও যাচ্ছিল। তখন হঠাৎ কিছু গুন্ডা এসে তাদের কাছ থেকে সব প্রমাণ ছিনিয়ে নেয়। পরের দিন তদন্তের মাধ্যমে জানা যায় এই পুরো ষড়যন্ত্রের পিছনে ছিল হাবিব কাদরি, যার নির্দেশেই সাদ্দাম এই কাজটি করেছিল। কিছুদিন পর দেখা যায় সামারের ওপর মিথ্যা অভিযোগ আনা হয় এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। সামার অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার কাছে প্রমাণ ছিল না, কারণ প্রমাণগুলো কেড়ে নেওয়া হয়েছিল। তবুও সে বিচারকের কাছে সত্যি বলার চেষ্টা করে এবং উল্লেখ করে এই ঘটনায় সবচেয়ে বড় দোষ হলো সাংবাদিকতার। দেশ আশা নিয়ে সাংবাদিকদের দিকে তাকায়, কিন্তু তারা ক্ষমতাশীলদের কথায় কাজ করে। বিচারক কোনো সিদ্ধান্ত না নিলেও গোধরাকাণ্ডের সত্য সামনে আনার জন্য একটি দল গঠন করেন। এই মামলা ২০১৭ সাল পর্যন্ত গড়ায়, কিন্তু কোনো রায় ঘোষণা হয়নি। সামার তখন জাতীয় টিভিতে অ্যাঙ্কার হিসেবে কাজ শুরু করে এবং অমৃতাও সেখানে যোগ দেন। ২০১৭ সালে সামার গোধরা হত্যাকাণ্ডের সত্যি ঘটনা নিয়ে রিপোর্ট পেশ করে। সে জানায় অযোধ্যার যজ্ঞ শেষ করার পর ভক্তরা যখন সাবরমতী এক্সপ্রেসে উঠেছিল এবং আহমেদাবাদের পথে ছিল তখন গোধরায় তাদের উপর আক্রমণ হয়। এটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই সিনেমা ৫৯ জন নিহত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে, যারা আজও ন্যায় বিচার পাননি। অনেকেই এই দুর্ঘটনা ভেবেছিল, কিন্তু এটি ছিল পরিকল্পিত ষড়যন্ত্র। সিনেমা শেষে বলা হয় ২০১১ সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তের পর প্রমাণিত হয় এটি দুর্ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। এই ঘটনার জন্য ৩১ জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং ১১ জনের মৃত্যুদণ্ড হয়। পরে ২০১৭ সালে গুজরাট হাইকোর্ট নিচের আদালতের সিদ্ধান্ত বহাল রাখে। সিনেমাটা সাবরমতী রিপোর্ট বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এটি ধর্ম বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে মানবতার জন্য ভাবা উচিত। সিনেমাটি শুধু নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধা জানায় না, বরং একটি টানটান গল্প হিসেবে শেষ পর্যন্ত দর্শকদের আকর্ষিত করে।